গত 15 বছরে বিনা ভোটের এমপি মন্ত্রীদের গ্রেফতার করে বিচার শুরু করলে তাহলেই আইন শৃঙ্খলা ফিরে আসতো দেশে। কোন জালেমের জুলুম সারা জীবন টিকে থাকতে পারে নাই। দেখছি যে আন্দোলন করা সম্ভব নয়, ভোট দেওয়া সম্ভব নয়, ভোটের যুদ্ধ করা সম্ভব নয়। সব জায়গাতেই তলোয়ার, সব জায়গাতেই মানে বেহর মানে বিরাট ঘন জঙ্গল। পক্ষে বিএনপি নেতা কর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছেন, ভুল রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছেন। আব্দুল কাদেরের সঙ্গে তার একটা বৈঠক সিঙ্গাপুরে হলেও হতে পারে, কিন্তু মির্জা ফখরুলের সঙ্গে কিন্তু তার বৈঠক হয়নি। কারণ মির্জা ফখরুল যখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন অলরেডি সিঙ্গাপুর থেকে ঢাকায় পিটার হাস রিটার্ন করেছেন। শিল্পমন্ত্রী বলেন, অনেকের মধ্যে নানা জ্বালা আছে, কার কোথায় ব্যথা আছে জানি না। পাগল সিঙ্গাপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিটার হাস অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ওবায়দুল কাদের সাহেবের বৈঠকের ব্যাপারটি নিয়ে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, তাদের কি বৈঠক হয়েছে? আজকের নিউজটি সম্পূর্ণ শুনুন, তাহলে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আপনারা শুনবেন। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। মির্জা আব্বাস সাহেব অবশেষে কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে সরকার প্রধানকে উদ্দেশ্য করে। তার বক্তব্যটি হয়তো কিছু অংশ আপনারা শুরুতেই শুনেছেন। ওবায়দুল কাদের সাহেব মির্জা আব্বাসের বক্তব্যের জবাব দিয়েছে, আর এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন মোস্তফা ফিরোজ। এবং কি বিএনপির একটি সভা সমাবেশে সরাসরি লন্ডন থেকে তারেক রহমান সরাসরি তাদের সাথে সাক্ষাতে কথা বলেছে, যেটা ভিডিওর শুরুতে দেখেছেন। এবং পোশাক খাতের স্যাংশনের ব্যাপারটি নিয়ে বাংলাদেশ আতঙ্কে আছে বা এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। এবং কি আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো প্রথমে যে আপনাদেরকে বললাম কাজী হিমায়তুদ্দিন মিশন সাহেবের। তো মূলত এই 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়ি এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন একটি ভিডিও দেখে আসি, সেটি হলো মির্জা আব্বাস সাহেবের একটি বক্তব্য। চলুন দেখে আসি। কোন জালেমের জুলুম সারা জীবন টিকে থাকতে পারে নাই। নমরুদ, ফিরাউন এরাও টিকে থাকতে পারে নাই। রমজান মাস আমার যতটুকু মনে পড়ে, সেই প্রথম থেকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইফতার পার্টির কথা ঘোষণা দেন, আমরা এর আগে প্রথম অর্গানাইজ করেছিলাম, বহু আগের কথাই, আজকের কথা নয়। ওই সময় তিনি, আমার মনে আছে যতটুকু, প্রথম ইফতার করেছিলেন মতিঝিল কলোনির কমলাপুর যে মাদ্রাসা যে আছে পীরজঙ্গি মাজার, ওই মাজারে, ওখানে কি মাজারের মাদ্রাসায় উনি নিজে গিয়ে ইফতার করেছিলেন। আস্তে আস্তে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসি। তো আজকে সেটাই ধারাবাহিকতা আমরা এই রমজান মাসের প্রথম দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তুলুন, আমি প্রথমেই কামনাই করব। এটি আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। তো আজকে আমি বেশ কিছু বলবো না। আমি দেশের যে অবস্থা এ সম্বন্ধে বলতে গেলে সময় লাগবে অনেক। আজকে যে ইফতারের আয়োজন হচ্ছে, এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন খুব একটা আড়ম্বরপূর্ণ নয়, মোটামুটি আড়ম্বর। আপনি যা দেওয়া দরকার ছিল তা দেওয়া যায়নি, কারণ দ্রব্যমূল্যের যে অবস্থা, সেই অবস্থায় আমরা সেই পরিমাণ ইফতার কিন্তু করতে পারি নাই। প্রিয় ভাইরা, তারপরেও যেটুকু করেছি এটুকু অনেকের ভাগে জোটে না একই মুহূর্তে। আজকে দ্রব্যমূল্য এবং দেশি মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার কিছুই দেশে নাই। আমাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, কোনো জালেমের জুলুম সারা জীবন টিকে থাকতে পারে নাই। নমরুদ, ফিরাউন এরাও টিকে থাকতে পারে নাই। এটা দীর্ঘস্থায়ী হতে পারে, এদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়, এটা বুঝতে হবে। মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। শিল্পমন্ত্রী একটি কথা বলেছিল যে আপেল, কমলা বা খেজুর বাদ দিয়ে আপনারা বড়ই দিয়ে ইফতারি করবেন। আর এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে পড়ে এবং আলোচনা সমালোচনার ঝড় বয়। তো অবশেষে এই বিষয়টি নিয়ে তিনি আবারও জবাব দিয়েছে, সমালোচনার জবাব দিয়েছে। কি বলতেছে চলুন একটি নিউজ শুনে আসি। রমজানে বড়ই খাওয়ার পরামর্শ নিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথার উত্তরে শিল্পমন্ত্রী বলেন, অনেকের মধ্যে নানা জ্বালা আছে, কার কোথায় ব্যথা আছে জানি না, পাগল হয়ে গেছেন। জিএম হাসানের রিপোর্ট।
বাড়তি দামের কারণে এবার রোজার বেশ আগে থেকে আলোচনায় খেজুর, আমদানিতে শুল্ক প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি, আর এ নিয়ে সরকারি মন্ত্রীদের অতি কথনের চর্চা। সবশেষ গত সোমবার রাজধানীতে ডিসি সম্মেলনে শিল্পমন্ত্রী আঙ্গুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন। কি আছে, বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? একই দিনে জাতীয় যুবজোটের রাজশাহী বিভাগীয় সমাবেশে শিল্পমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আমি বড়ই দিয়ে ইফতারি করবো আর তুই খেজুর আর আঙ্গুর খাবি। সার থেকে দেবা খেজুরের আঙ্গুরের আমদানি সিদ্ধ কর, নিষিদ্ধ। রমজানের নিত্যপণ্যের ভেজাল প্রতিরোধ মান নিয়ন্ত্রণ নিয়ে রবিবার রাজধানীতে বিএসটি হয় সংবাদ সম্মেলন। এই সময় শিল্পমন্ত্রী জবাব দেন ইনুর খেজুর নিয়ে করা মন্তব্যের। আমি খেজুর তো উচ্চারণই করি নাই, কাজে সেখানে তো প্রশ্ন উঠে না। কারণ কার কোথায় ব্যথা এটা তো আমি জানি না রে ভাই, এবং কার পাশা কে লাথি দিবে এটা তো আমি জানি না। অনেকের অনেক জায়গায় জ্বালা আছে, তারা সেই জ্বালা থেকে হয়তো এটা ভিন্নভাবে ব্যাখ্যা করেন। এই কষ্ট তো আমরা তাদের লাঘব করতে পারবো না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা সরাসরি বিএনপির চেয়ারম্যান যিনি, অর্থাৎ তারেক রহমান, তিনি কিন্তু বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ওখান থেকেই, অর্থাৎ লন্ডন থেকেই সরাসরি লাইভের মাধ্যমে তাদের সাথে আলোচনা করেছে, বক্তব্য রেখেছেন। কিভাবে, চলুন সেই বক্তব্যটি দেখে আসি। গত 15 বছরে বিনা ভোটের এমপি মন্ত্রীদের গ্রেফতার করে বিচার শুরু করলে তাহলেই আইন শৃঙ্খলা ফিরে আসতো দেশে। আজকের এই দামি সরকারের একজন দামি মন্ত্রী জনগণকে খেজুরের পরিবর্তে বড়ই খাবার উপদেশ দিয়েছে। জনবিচ্ছিন্ন এইসব দামি মানবদেরকে কে বোঝাবে সবকিছুর দামি হয় না, সবকিছু নিয়ে মস্করা করা চলে না। সারা বিশ্বে দাম কমলেও কিন্তু কমেনি বাংলাদেশে, কারণ দেশে জিনিসপত্রের দাম বাড়া কমার সঙ্গে আওয়ামী লুটেরাদের সঙ্গে সম্পর্ক বরং। আওয়ামী লুটেরা আর টাকা পাচারকারীদের দমন করা না গেলে কখনোই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না। যেখানেই অভিযান সেখানেই অনিয়ম। এই সরকার গত 15 বছরে কি করেছে তাহলে? অবৈধভাবে যে সরকারের জন্ম সেই সরকারের পক্ষে নিয়ম মাফিক কিছুই করা সম্ভব নয়, এটিই স্বাভাবিক। ফলে বাধ্য হয়ে যেখানেই অভিযান চলে সেখানেই বেরিয়ে আসে অনিয়ম। এখনো রেস্টুরেন্টে অভিযানের নামে হোটেল রেস্টুরেন্ট সাধারণ কর্মচারীদের গ্রেফতার এবং হয়রানি চলছে। হোটেল রেস্টুরেন্ট মালিক কর্মচারীদের গ্রেফতার না করে বরং গত 15 বছরে বিনা ভোটের এমপি মন্ত্রীদের গ্রেফতার করে বিচার শুরু করলে তাহলেই আইন শৃঙ্খলা ফিরে আসতো দেশে। কিন্তু এখন যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছে তাদের প্রথম এবং প্রধান শত্রুই বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। এরা জনগণের জন্য সুন্দর পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করা দূরে থাকুক, বরং আমরা দেখেছি বিভিন্ন সময় বিগত বছরগুলোতে এরা জনগণের বিভিন্ন ইস্যু নিয়ে, যা জনগণের প্রতিদিনকার জীবন জীবিকার সাথে সম্পর্কিত, এরকম ইস্যু নিয়ে তারা ঠাট্টা মশকরা করেছে। এমনকি দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি নিয়েও ঠাট্টা মশকরা করতে বিন্দু মাত্র এদের বিবেকে বাঁধেনি। সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে যারা ইফতার করতে বসেছেন, সামনে ইফতার নিয়ে বসে আছেন, আপনাদের সামনে, বিশেষ করে এখানে যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে ইফতারের প্লেটে খেজুর দেওয়া রয়েছে। আপনারা কি সারা বছর এভাবে খেজুর খান? আমরা কি সারা বছর এভাবে খেজুর খাই? মাঝে সাথে হয়তো খাই, কিন্তু এইভাবে রমজানের সময়, রমাদানের সময় যেভাবে আমরা প্রতিদিন ইফতার করার আগে একটি হলেও খেজুর খেতে চাই, এভাবে হয়তো প্রতি বছর প্রতিদিন খাই না। কারণ রমাদান মাসে ইফতারের সময় খেজুর খাওয়ার ধর্মীয় একটি গুরুত্ব রয়েছে। খেজুর দিয়ে ইফতার করা নবীজির সুন্নত, সাধারণ একটি ফল হিসেবে নয়। নবীজির সুন্নত হিসেবে মুসলমানগণ সাধারণত খেজুর দিয়ে ইফতার করেন। অথচ আজকের এই দামি সরকারের একজন দামি মন্ত্রী জনগণকে খেজুরের পরিবর্তে বড়ই খাবার উপদেশ দিয়েছে। জনবিচ্ছিন্ন এইসব দামি মানবদেরকে কে বোঝাবে সবকিছুর দামি হয় না, সবকিছু নিয়ে মস্করা করা চলে না। পবিত্র রমাদান মাসের জন্য খেজুর আমদানির জন্য যদি ভর্তুকি দেওয়া হতো তাতে খুব কি বেশি সমস্যা হতো? বরং আমরা দেখেছি উল্টো খেজুরকে বিলাসী পণ্য হিসেবে উল্লেখ করে খেজুর আমদানির উপরে যে শুল্ক তা আরো বাড়িয়ে দিয়েছে এই দামি সরকার। খেজুরের উপরে কিন্তু ভর্তুকি না দিলেও আপনারা যদি খেয়াল করে থাকেন দামি সরকার ভর্তুকি কোথায় দিচ্ছে, এটা কি অবশ্যই জানার অধিকার আছে জনগণের। আসুন আমরা খুব সংক্ষেপে হলো আমরা দেখার চেষ্টা করি কোথায় ভর্তুকি দিচ্ছে। এই দামি সরকার ভর্তুকি দিচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকে সহ অন্য আরো যেগুলো ব্যাংক আছে, যেখান থেকে শত শত কোটি টাকা আওয়ামী লুটেরা চক্র ব্যাংক থেকে নিয়েছে ঋণের নামে এবং বিদেশে পাচার করেছে। এই ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। ফলে এই দামি সরকার এখন এইসব ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য জনগণের কষ্টের পয়সার যে ট্যাক্স, সেই ট্যাক্স থেকে এই ব্যাংকগুলোকে তারা ভর্তুকি দিচ্ছে। ঋণ খেলাফি লুটেরা টাকা পাচারকারীদের বাঁচিয়ে রাখতে ভর্তুকি দিলেও ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার করার জন্য খেজুর আমদানির উপরে ভর্তুকি দেওয়ার কথা মোটেও তাদের মনে থাকছে না। খেজুর আমদানির উপর ভর্তুকি না দিয়ে উল্টো আরো কি করছে তারা, বরং শুল্ক আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। শুধু খেজুর নয়, সম্মানিত অতিথিবৃন্দ, চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে চলেছে। প্রায় প্রতিটি পণ্যই জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পবিত্র রমাজান মাসে দুর্নীতিবাজ দামি সরকার বাজার নিয়ন্ত্রণ করতে তো পারছেই না, বরং নিজেদের ব্যর্থতার হাতে কোথাও কোথাও
বলছে যে দেশে যুদ্ধ হচ্ছে, এই অজুহাত দিচ্ছে তারা। অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন। এই তো কয়েকদিন আগের কথা দেখুন, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একটা রিপোর্টে আমরা দেখেছি যে রিপোর্টে বলা হয়েছে বিশ্ব বাজারে টানা 7 মাসেরও বেশি সময় ধরে খাদ্যপণ্যের দাম কমা অব্যাহত রয়েছে। জাতিসংঘ বলছে 2023 সালের জুলাই মাস থেকে বিশ্ব বাজারে খাদ্যের দাম কমা শুরু হয়েছে। বিশেষ করে গত 7 মাসে দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম 13%, ভোজ্য তেলের দাম 11% এবং গোশ বা মাংস জাতীয় খাবারের দাম 8%-এর মতন কমেছে। সারা বিশ্বে দাম কমলেও কিন্তু কমেনি বাংলাদেশে। কারণ বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সঙ্গে বিশ্ব পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। দেশে জিনিসপত্রের দাম বাড়া কমার সঙ্গে আওয়ামী লুটেরাদের সঙ্গে সম্পর্ক বরং। আওয়ামী লুটেরা আর টাকা পাচারকারীদের দমন করা না গেলে কখনোই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না। আজকের এই দুর্নীতিবাজ দামি সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ। এই যে আজকে আমরা যেখানে বসে, আপনারা যেখানে বসে ইফতার করছেন, এই যে বেলি রোডে অগ্নিকাণ্ডে, বেশি দূরে না এখান থেকে। তো প্রিয় দর্শক শ্রোতা, 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর 3টি ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে। তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, 4র্থ নম্বর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেই ভিডিও। কাজী হেমায়েতুদ্দিন মিশনের একটি বক্তব্য, চলুন শুনে আসি। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব যে শনিবার 24শে ফেব্রুয়ারি, এই 24শে ফেব্রুয়ারি ঢাকায় এসেছিলেন মার্কিন প্রতিনিধি দল। তাদের সঙ্গে এসেছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার, তারপরে নিরাপত্তা উপদেষ্টা আলীন লাউবেচার এবং আরো অনেকে। তারা এসেছিলেন 24শে ফেব্রুয়ারি এবং তারা 24 থেকে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছেন। এবং এই 24শে ফেব্রুয়ারি এসেই তারা বিএনপির সঙ্গে বৈঠক করেছেন, তারপরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন। তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন, অধিকারের আদিলুর রহমান, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, সিপিডির দেওপির ভট্টাচার্য ইত্যাদি। এবং তারপরে দেখলাম যে শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন গার্মেন্টস নেত্রী কল্পনা আক্তারের সঙ্গে। এবং শেষ দিনে মানে 26শে ফেব্রুয়ারি তারা বৈঠক করেছেন সালমান এফ রহমানের সঙ্গে, তারা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। তো প্রথম দিন যে বৈঠকগুলো তারা করেছেন বিএনপির সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে, সেই বৈঠকগুলোতে ওই মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। তাহলে মার্কিন প্রতিনিধি দল তারা বাংলাদেশে আসলো 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি পিটার হাস বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করলেন। কেন রওনা করলেন? যখন তার বস যারা উচ্চ পর্যায়ে কর্মকর্তা তারা বাংলাদেশ সফর করতেছেন, তাদেরকে রেখে কেন দ্রুত পিটার হাস স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানে চললেন? কারণ হিসেবে বলা হয়েছে যে পিটার হাসের ছুটিটা আরো অনেক আগেই বুক করা ছিল এবং তখনও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এই মার্কিন প্রতিনিধি দলটা কিন্তু বাংলাদেশ সফরে কিন্তু হঠাৎ করে এসেছেন, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেটা তো বলাই বাহুল্য, কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না। কিন্তু পিটার হাস তার ছুটিটা বুক করেছেন ওই মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের যে সূচি, এই সূচি নির্ধারিত হওয়ার আগে। সুতরাং এই কারণে তিনি মার্কিন মন্ত্রীদেরকে ফেলেই তিনি সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন। তো তিনি দেশে ফিরেছেন 3রা মার্চ। এরপর যেই দিন পিটার হাস সিঙ্গাপুর থেকে ফেরার কথা, ওই দিনই স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আমরা জানি যে ওবায়দুল কাদের খুব ঘন ঘন সিঙ্গাপুর যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য। আপনারা জানেন যে তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল, অনেক চিকিৎসার পরে তিনি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন। এরপর থেকে তিনি নিয়মিত বিরতিতে তিনি সিঙ্গাপুর যান স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। আর যাবেন নাই বা কেন, সরকারের টাকা, তার তো সমস্যা নেই। তো ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেলেন 3রা মার্চ, আর পিটার হাসের সিঙ্গাপুর থেকে ফেরার কথাও কিন্তু 3রা মার্চ। তাহলে এমন কি হতে পারে না যে ওইখানে একটা বৈঠক হয়েছে ওবায়দুল কাদের সঙ্গে পিটার হাসের? হতে পারে, আবার নাও হতে পারে। এরপরও দেখলাম যে ওবায়দুল কাদের গিয়েছেন সিঙ্গাপুর 3রা মার্চ, তার একদিন পরে মানে 4ঠা মার্চ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগমও ছিলেন। রাহাতারা বেগম ক্যান্সার আক্রান্ত, তারও চিকিৎসা দরকার। তো এই 4ঠা মার্চ মির্জা ফখরুল গিয়েছেন সিঙ্গাপুরে। এখন অনেক গণমাধ্যম অনেক কথা বলে, আমি ইত্তেফাকে দেখেছি, আমি এটিএন বাংলায় দেখেছি, তারা বলতেছে যে সিঙ্গাপুরে পিটার হাসের সঙ্গে কাদের এবং ফখরুলের বৈঠক হয়েছে। কিন্তু আমি যদি তারিখগুলো দেখি তাহলে এরকম হতে পারে যে কাদের সঙ্গে ফখরুলের বৈঠক হতে পারে, কিন্তু পিটার হাসের সঙ্গে এদের বৈঠকটা আমার মনে হয় না হয়েছে। কারণ পিটার হাস 3রা মার্চে কিন্তু ফিরে এসেছেন এবং ফিরে আসার পরে তিনি আবার 6 মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন। জিএম কাদেরকে তিনি আমন্ত্রণ করে নিয়ে গিয়েছেন। এখন এরকম হতে পারে যে হয়তো ওবায়দুল কাদেরের সঙ্গে তার একটা বৈঠক সিঙ্গাপুরে হতে পারে, কিন্তু মির্জা ফখরুলের সঙ্গে কিন্তু তার বৈঠক হয়নি। কারণ মির্জা ফখরুল যখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন অলরেডি সিঙ্গাপুর থেকে ঢাকায় পিটার হাস রিটার্ন করেছেন। সুতরাং পিটার হাসের সঙ্গে ফখরুলের বৈঠক হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি। এবং এখন যদি প্রশ্ন করেন যে পিটার হাসের সঙ্গে কি ওবায়দুল কাদেরের বৈঠক হয়েছে, দেখুন এটা আমার মনে হয় না। কারণ কি, মার্কিন যুক্তরাষ্ট্র গোপন মিটিং করবে ওই জায়গায়, এটা তো দরকার নাই তাদের। এই যে মার্কিন প্রতিনিধি দল তারা আসলো, আরফিন আক্তার, আইরিন লাউবাচা, তারা এসে সরকারের গুরুত্বপূর্ণ দুজন লোকের সঙ্গে বৈঠক করলেন, সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করলেন, হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করলেন। নিশ্চয়ই তারা সেখানে কোনো বার্তা দিয়েছেন তো? নিশ্চয়ই তারা এই নির্বাচন নিয়ে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি এবং পরবর্তী কি ধরনের করণীয় তারা প্রত্যাশা করে এগুলো বলেছেনই। তো এগুলো তো আর রাগ ঢাকের কিছু নাই, তারা স্পষ্টভাবে বলে দিয়ে। সুতরাং এর জন্য মার্কিন রাষ্ট্রদূতকে
একদম ফখরুলের সঙ্গে আবার বৈঠক করতে হবে সিঙ্গাপুরে গিয়ে, কাদেরের সঙ্গে বৈঠক করতে হবে সিঙ্গাপুরে গিয়ে, আমি তা মনে করি না। তবে হ্যাঁ, সিঙ্গাপুরে যদি একান্ত বৈঠক হয়েই থাকে কাদেরের সঙ্গে ফখরুলের সঙ্গে, তাহলে ভারতের কোনো প্রতিনিধির বৈঠক হতে পারে। আমরা এর আগেও দেখেছি নির্বাচনের কয়েক মাস আগে যখন মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুর গিয়েছেন, তখন ভারতের কিছু প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেছিল এবং সেখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনাটার বেশি দূরে গয়নি। ওইসব আলোচনার ভিতরে ছিল এরকম যে বিএনপিকে সম্মানজনক বিরোধী দলের আসন দেওয়া হবে, 100 থেকে 100 কয়েকটা সিট দেওয়া হবে, এভাবেই বিএনপিকে ধাপে ধাপে ক্ষমতা আসতে হবে, আন্দোলন করে লাভ হবে না, এবং বিএনপি যেই 300 আসনের প্রার্থী দিবে ওই 300 আসনের প্রার্থীগুলো প্রগতিশীল হতে হবে। এই ধরনের বিভিন্ন কথাবার্তা ছিল, স্বভাবতই তারেক রহমান এতে রাজি হয়নি। তো এটা হলে হতে পারে যে ভারতীয় যে প্রতিনিধি দল তারা হয়তো একটা আলোচনা করেছে দুজনের সঙ্গে যে কিভাবে আসলে একটা সলিউশনে আসা যায়, কারণ এইভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা পুরো একটা বড় দলকে আপনি ক্ষমতার বাইরে রেখে দিলেন বছরের পর বছর, এটা তো ভারতও বোঝে। ভারতের গোয়েন্দা সংস্থাই তো বাংলাদেশটা জরিপ করেছিল, যেটা সুবীর ভৌমিক, জানেন তো সুবীর ভৌমিক ভারতের সরকারের সবচেয়ে কাছের লোক, এবং সুবীর ভৌমিককে বলা হয় ভারতীয় সরকারের আনঅফিসিয়াল স্পোক্স পারসন। ভারত সরকার যেটা বলতে পারে না, মানে বিভিন্ন নিয়ম কানুনের কারণে, সেটা ওই সুবীর ভৌমিককে দিয়ে। কাজী হেমায়েতুদ্দিন মিশনের একটি বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা মোস্তফা ফিরোজের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। মির্জা আব্বাসের বক্তব্যের জবাব দিয়েছে যে ওবায়দুল কাদের সাহেব, আর এই ব্যাপারটি নিয়ে তিনি একটি আলোচনা করেছেন, তরুণ সেটিও দেখে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যের জবাব দিয়েছেন। সেই বক্তব্যের কি জবাব দিয়েছেন এটা পরে আসছি, তবে তার আগে যে শিরোনামটা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে বাংলা নিউজ থেকে। এখানে বলা হচ্ছে রমজানে বিএনপির কর্মসূচি ধর্মীয় অনুভূতির বিপক্ষে। এটা কেন হবে? রমজানে যে কর্মসূচি সেটা কি? জিনিসপত্রের দাম বৃদ্ধির ব্যাপারে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা তুলে ধরে তারা লিফলেট বিতরণ করছে, জনসংযোগ করছে। তো বিরোধী দল হিসেবে তো এটাই দায়িত্ব। আমার ঠিক মনে নেই, মানে যেহেতু 17 বছর আগে কথা, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বা আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে কি তারা কি কখনো রমজানের মধ্যে জিনিসপত্রের দাম টাম যখন বাড়ছে তখন কি তারা কি কর্মসূচি করেনি কখনো? আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু সেটা রমজান হোক বা রমজানের আগে পিছিয়ে যখনই হোক না কেন, যখনই জনগণ কষ্ট পাবে, জনগণের দুঃখ দুর্দশার মধ্যে পড়বে, তখন শুধু বিরোধী দল কেন, সরকারি দলও পাশে দাঁড়াবে তার মতন করে। যেমন এবার ইফতার পার্টি তারা করবে না, বলছে যে এই টাকা তারা গরিব মানুষের মধ্যে বিতরণ করবে। তো এটা তো সরকার যেহেতু দায়িত্ব আছে সুতরাং এটাই করবে। আর বিরোধী দল কি করবে? বিরোধী দল দুটো কাজই করবে। একটা হলো জনগণেরকে তাদের সাধ্য মতন তারা সহায়তা করবে, অন্যদিকে এই যে জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি, সরকার কথা দিয়েও কথা রাখেনি যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, সেটার প্রতিবাদ জানাবে এবং মানুষকে সজাগ করবে যে এই সরকার গণবিরোধী সরকার। এটি তো বিরোধী দলের দায়িত্ব। তো এটার সাথে ধর্মীয় অনুভূতিটা তিনি যোগ করলেন কেন আমি পরিষ্কার না। আচ্ছা, তিনি বলছেন যে রমজান মাস সংযমের মাস, এই মাসেও বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলেছেন, কিন্তু বলছেন না কর্মসূচিটা কি। রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। এটা কেউ কি মনে করবে তাই? তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তির সৃষ্টি করবে, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার কারণে কি ভোগান্তি বাড়ছে না? অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না। আমরা আগেই বলেছি রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। আচ্ছা, এইবার আসেন মির্জা আব্বাসের কথার কি তিনি জবাব দিচ্ছেন। যে বিএনপির নেতাকর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছেন, অর্থাৎ মির্জা আব্বাস বলছিলেন যে বিএনপি নেতাকর্মীরা কারাগারের বাইরে থাকলেও তারা পরোক্ষভাবে আসলে বন্দী, তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না, অথচ তারা নিয়মিত সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছেন, ভুল রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছেন। ওই সেই পুরনো কথা, তারা খুনি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী তারেক রহমানের নেতৃত্বের দাসত্বে বন্দী হয়ে আছেন। আসলে এটাই হলো উদ্দেশ্য, যে তারেক রহমানের সমালোচনা করা। তো প্রিয় দর্শক শ্রোতা, 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা সর্বশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সিঙ্গাপুরে ওবায়দুল কাদের সাহেব, পিটার হাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কি আসলে বৈঠক হয়েছে, তাদের কি কোনো কথাবার্তা হয়েছে, এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন গোলাম মওলা রনি। তো চলুন কথা না বাড়াই, সর্বশেষ ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, স্যাংশন আতঙ্ক কোনো অবস্থাতেই কাটানো যাচ্ছে না। যারা ক্ষমতা আছেন তাদেরকে এই আতঙ্ক তাড়া করছে, আর যারা ক্ষমতার বাইরে রয়েছেন তারা এই সর্বনাশের আশায় অপার হয়ে বসে আছে। ঠিক সেই যে বিখ্যাত গান, আমি অপার হয়ে বসে আছি। তো অপার হয়ে বসে আছি, সেই লালন শাহের সেই বিখ্যাত গান, যে পারে নিয়ে যাওয়া আমায়। তো সেই গানের আদলে যদি আপনি বলেন আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়, এখন লালন শাহ যেটা বলেছেন সেটি হলো যে আমি এমন একটা নদীর পাড়ে বসে আছি, এটি সাঁতরে পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই ঘাটে কোনো তরি নেই, মাঝি নেই, অথচ আমার উপরে যেতে হবে। তো সে যাওয়ার জন্য ঐশ্বরিক সহযোগিতা চেয়ে তিনি তার রবকে, তিনি তার মালিককে আহ্বান জানাচ্ছেন যে হে দয়াময়,
আমাকে এই পার থেকে ওপারে নিয়ে যাও। তো এই যে তার যে আশা, সেই আশার মধ্যে যে আকুতি, যে মিনতি, এটিকে ইতিবাচক অর্থে যদি আপনি ধরেন, সেটা এখন বর্তমান জামানাতে নেতিবাচক হয়ে পড়েছে গণতন্ত্রের বাজারে। এখন গণতন্ত্রের যে একটা পাড় রয়েছে, এখন এই পাড়ে বলতে গেলে অনেকটা সেই কারবালার ময়দানের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। পানি নেই, নিঃশ্বাস নেওয়ার মতো শীতল বাতাস নেই, চারিদিকে উত্তপ্ত মরুভূমি। আর সেই মরুভূমির মধ্যে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে আপনার প্রতিপক্ষ, প্রচণ্ড নিষ্ঠুর, অমানবিক, তারা আপনাকে পানি পান করতে দেবে না। তো এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতিতে আপনি নিজের জন্য, প্রতিপক্ষের জন্য, সবার জন্য কি আশা করবেন? তো সেই যে একটা সর্বনাশের আশা থাকে ওপারে যাওয়ার, ঠিক তদ্রূপ এখন এই দেশেরই একটা বিরাট অংশ যারা দেখছে যে আন্দোলন করা সম্ভব নয়, ভোট দেওয়া সম্ভব নয়, ভোটের যুদ্ধ করা সম্ভব নয়, সব জায়গাতেই তলোয়ার, সব জায়গাতেই মানে বেহর মানে বিরাট ঘন জঙ্গল। এবং জঙ্গল বললাম এই অর্থে যে জঙ্গলে কোনো আইন চলে না। বিখ্যাত একটা লেখা পড়েছিলাম, বেহর বাগি বন্দুক, শিশির ভাদুরীর একটা লেখা, সাপ্তাহিক দেশ পত্রিকাতে, সম্ভবত 1986 অথবা 87 সনে। অসাধারণ একটা লেখা যে বেহরে অর্থাৎ বনভূমিতে কী করে দস্যুবৃত্তি এবং দস্যুদের রাজত্ব সেখানে গড়ে ওঠে। তার মধ্যে ভারতের ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ যে ডাকাত বীরাপ্পন, কুসুমা নাইন, এরপর এই যে আরেকজন যে পরবর্তীতে সংসদ সদস্য হয়েছিলেন ফুলন দেবী। তো তারা কি করে দস্যুবৃত্তিতে এলো, সেই বেহরে কি চলে অর্থাৎ জঙ্গলে কি চলে, সেখানে কেন রাষ্ট্র ঢুকতে পারে না, এই বিষয়গুলো ঠিক সেই সময়টাতে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছে যে শুধুমাত্র গাছপালায় পরিপূর্ণ দুর্গম অরণ্য সবসময় বেহরা হয় না। এই সভ্য সমাজ যেখানে কোটি কোটি মানুষ বসবাস করে, সেটা অনেক সময় বনে রূপান্তরিত হয়ে যায়, দুর্ভেদ্য বনে রূপান্তরিত হয়ে যায়, এবং সেখানে দস্যুরা সব কিছু শাসন করে। সেখানে সরকারি আইন, রাষ্ট্রের আইন চলে না। তো এইরকম যখন জনারণ্য দস্যু বৃত্তিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন মানুষ সর্বনাশ আশা করে। যে কোনোভাবে হোক, আকাশ থেকে গজব পড়ুক, বন্যা হোক, দুর্ভিক্ষ হোক, কলেরা হোক, গুটি বসন্ত আসুক, সব শেষ হয়ে যাক, আমি নিজেও শেষ হয়ে যাই, কিন্তু এই পৃথিবীতে শান্তি আসুক। এরকম সেই যে সর্বনাশের যে আশা, এটি মানুষ কিন্তু করতে থাকে। তো এখন এই যে আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়, এই সর্বনাশের যে আশাটি, এই সময়টিতে এসে মানুষ মনে করছে যে কোনো অবস্থাতেই বিদেশিদের হস্তক্ষেপ ছাড়া এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আর গণতন্ত্র ছাড়া আমার যে প্রাণবায়ু, এই প্রাণবায়ু টিকবে না। গণতন্ত্র ছাড়া আমি কাজ করতে পারবো না। গণতন্ত্র ছাড়া আমার উদ্ভাবনী শক্তি কাজ করবে না। গণতন্ত্র ছাড়া আমার পরিশ্রম করার ক্ষমতা, আমার প্রযোজন করার ক্ষমতা, আমি সন্তান উৎপন্ন করব, আবার সেই সন্তান লালন পালন করব, মানুষ করব, আমার যোগ্য উত্তরাধিকারী আমি তৈরি করব, এটি গণতন্ত্র ছাড়া সম্ভব নয়। এটি আফ্রিকাতে হয়তো বহু শত বছর যেখানে কলোনাইজেশন চলেছে, উপনিবেশিক শাসন চলেছে, সেখানে একরকম, ব্রিটিশ ভারতে বহু বছর ব্রিটিশ শাসন চলেছে, কিন্তু খুব বেশি দিন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাতে পারেনি। তাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়েছে, তাদেরকে এখানে সুশাসন এবং জনকল্যাণ তাদেরকে করতে হয়েছে। এবং এখনকার এই জমানাতে ইভেন ভারতেও যদি আপনি দিল্লির গণতন্ত্রের কথা চিন্তা করেন, অনেকে বলবেন যে 1920 সনে কিংবা 1870 সনে যে আর্থসামাজিক প্রেক্ষাপট ছিল, ন্যায় বিচার সুশাসন ছিল, কাব্য সাহিত্যে হয়তো ইংরেজি। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, মূল অংশগুলো। আশা করি আপনারা মনোযোগ সহকারে 6টি ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই আপনাদের মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।